আসসালামু আলাইকুম এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো আমরা আমাদের যে 1 উইক চ্যালেঞ্জ নিয়েছি সিকিউ সলভ করার জন্য ইকোনমিক্স এর, আজকে আমাদের দ্বিতীয় পত্রের ক্লাস শুরু হচ্ছে। আমরা প্রথম পত্রের উপর 4টা ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি, দ্বিতীয় পত্রের উপর 3টা ক্লাস হবে, আজকে আমাদের প্রথম ক্লাস। সো আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 1 2 3 4, এই 4টা অধ্যায় আজকে আমরা কমপ্লিট করব আজকের এই ক্লাসে। সো তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিক মতো শুনতে দেখতে পাচ্ছ কিনা জানাবে, এবং আমরা আজকে মূলত কি করব, এই 4টা অধ্যায় গুরুত্বপূর্ণ 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় আমরা হচ্ছে আলোচনা করব, ঠিক আছে? ওকে, সো সবাই একটু, হ্যাঁ তোমরা যারা আছো সবাই একটু ঠিক মতো শুনতে দেখতে পাচ্ছ কিনা একটু জানাবা। যদি ঠিক মতো শোনা যায় দেখা যায় তাহলে আমরা আজকে পড়বো এই 4টা অধ্যায়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এগুলো তোমাদের পড়তেই হবে, এবং এই 4টা অধ্যায় তোমাকে ফুল সিলেবাসে এই 4টা অধ্যায় তোমাকে সিকিউর জন্য সিলেক্ট করতে হবে, এখান থেকে তুমি কোনোটা স্কিপ করতে পারবে না, ঠিক আছে? আমি সেকেন্ড পেপার ক্ষেত্রে তোমাদেরকে বলি যে সেকেন্ড পেপারে কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বা, তাহলে তার মধ্যে এই 4টা অধ্যায় আমি অবশ্যই বলবো। হ্যাঁ, আমি তোমাদের একটু বলে দিই কি কোন কোন অধ্যায়গুলো তোমাদের সিকিউর জন্য সিলেক্ট করা দরকার সেকেন্ড পেপারের ক্ষেত্রে। অর্থনীতি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, অর্থনীতি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তুমি সিলেক্ট করতে পারো চ্যাপ্টার 1 2 3, হ্যাঁ, তারপর হচ্ছে 4 7 8 9, এই একটা তিনটা ছয়টা সাতটা, এই 7টা অধ্যায় ভালো করে পড়বা সিকিউর জন্য। আর বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো তুমি এমসিকিউর জন্য আলোচনা করবা বা এমসিকিউর জন্য তুমি পড়বা, ঠিক আছে? সো আমরা একটু ওয়েট করছি, হ্যাঁ, বাকিটা জয়েন করার জন্য। আমরা সবাই একটু যদি পারি সবাই একটু শেয়ার করে দিলে আমি বেশি খুশি হব। হ্যাঁ, অনেক বেশি খুশি হব যদি সবাই একটু শেয়ার করে দাও। সবাই একটু নিজ নিজ ওয়ালে শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে? নিজ নিজ ওয়ালে শেয়ার করে দাও, শেয়ার মেনশন করে দাও বন্ধুদেরকে। সো আমরা পড়বো আজকে হচ্ছে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 2 3 4, খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাসগুলো, সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসের শেষ পর্যন্ত থাকবা। আমরা শুরু করবো এখনই, আমাদের মূল কাজ শুরু করে দিব। এর মধ্যে আমি একটু শেয়ার করে দিই তোমাদের, তোমরা একটু শেয়ার করে দাও তোমাদের পক্ষ থেকে, তোমাদের এন্ড থেকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? সো আমাদের ওকে, আমরা একটু শেয়ার করে দিচ্ছি, সবাই একটু শেয়ার করে দাও, তোমরা যারা আছো সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবা। ঠিক আছে, ওকে, আমাদের সাথে ফাহিম আছে, ফাহিম, রেজা আছে। অনলাইনে ক্লাস কোন ব্যাচে আছে? অনলাইনে ক্লাস কোন ব্যাচে আছে কি বুঝি না তোমার কথা। সাকিব বলছে আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে মাহবুবা। স্যার ইউটিউবে ফার্স্ট এবং সেকেন্ড এর এমসিকিউ এর প্লেলিস্টের পিডিএফ গুলো একসাথে দিলে ভালো। হ্যাঁ, দেওয়া হয়েছে তো, ইকোনমিক্স ফার্স্ট পেপারে যে পিডিএফ গুলো একসাথে একটা ভিডিও দেওয়া হয়েছে, তুমি দেখো এই লাইভের আগে একটা পোস্ট করা হয়েছে, সেই পোস্টটার মধ্যে ফার্স্ট পেপারের সবগুলো পিডিএফ একসাথেই দেওয়া হয়েছে। কি করতে হবে সেটা কমেন্ট বক্সে লিখে দাও, মানে বলে দেওয়া হয়েছে ভিডিওর মধ্যে, কিছু করবা সে অনুযায়ী করলে তুমি ক্লাসটা পেয়ে যাবে। সো আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব, কেমন? যারা যুক্ত হচ্ছি ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিব, তোমাদের ফ্রেন্ডস সার্কেল যারা আছে তারা যেন এই ক্লাসে যুক্ত হতে পারে। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট সেকেন্ড পেপারের ক্ষেত্রে। আর আমি তোমাদের একটা কথা বলি, ইকোনমিক্স এর প্রথম পত্র এ প্লাস পাওয়া যতটা সহজ, সেকেন্ড পেপার এ প্লাস পাওয়া ততটা কঠিন, ঠিক আছে? তার মানে প্রথম পত্রে এ প্লাস পাওয়াটা একটু সহজ তুলনামূলক সেকেন্ড পেপারের তুলনায়। তো তোমাদের যেটা মনে রাখতে হবে যে ফার্স্ট পেপার তো পড়তেছো ভালো কথা, ম্যাথ পারবা, এবং সবাই দেখবে যে ফার্স্ট পেপারে 90 এর উপর মার্কস তুলে ফেলতেছো, কিন্তু সেকেন্ড পেপারে তোমরা ধরা খেয়ে যাবা। তো সেজন্য সেকেন্ড পেপারের জন্য তোমাদেরকে একটু ভালো করে মানে বেশি পড়তে হবে, ফার্স্ট পেপার তুলনায় সেকেন্ড পেপার আরো বেশি পড়বা, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট পেপার তো পড়বোই, সেকেন্ড পেপার একটু ভালো করে গুরুত্ব দিব। মুন্না আমাদের সাথে আছে, সালাম দিয়েছে মুন্না মুন। এরপর আমাদের সাথে রয়েছে শ্রোতন্ময়ী, আচ্ছা বলছে ভাইয়া কেমন আছে, ভালো আছি। তা বলছে এনবি মুমতা আমাদেরকে বলছে, মুমতা সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তা বলছে মুন্না মুন বলছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে স্বপ্ন বণিক, সরি শম্পা বণিক আমাদের সাথে আছে, জিরো হিরো ব্যাচের স্টুডেন্ট। ওকে, তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে মাহিন। স্যার কেমন আছে? ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার আমরা সবাই একটু শেয়ার করে দিব, কই তোমরা কি শেয়ার করছো? ক্লাসে শেয়ার করছো? একটু শেয়ার করে দাও সবাই। আমরা শুরু করে দিলে এরপর আর বলবো না, ঠিক আছে? এরপর আর কোনো কথা নাই, আমরা ক্লাস শুরু করে দিব এখনই। ওকে,
ফার্স্ট পেপার হার্ড না, ফার্স্ট পেপারে তোমরা এ প্লাস তুলতে পারবে খুব ইজিলি। তুমি দেখো, তুমি এসএসসি পরীক্ষায় দেওয়ার পর আমার সাথে কথা বলিও, ঠিক আছে? এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমার সাথে কথা বলবো, ফার্স্ট পেপার কঠিন হয়েছে না সেকেন্ড পেপার কঠিন হয়েছে, কোনটাতে এ প্লাস আসবে কোনটা আসবে না। তোমার মনে হতে পারে সেকেন্ড পেপার সহজ হয়েছে, না, তুমি দেখবে যে রেজাল্ট খারাপ করছে সেকেন্ড পেপারে, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করব। তোমরা একটু ক্লাসে শেয়ার করে দিও। জয়ন্ত দাস সালাম দিয়েছে, আমাদের সাথে রাত্রি রানী আছে, আদাব স্যার, ওকে। নাফিস আছে আমাদের সাথে। সেকেন্ড পেপার কোশ্চেন কেমন হয় একটু মনে হয় যে সবগুলো সেম সেম এরকম মনে হবে। সাজ্জাদ হোসেন আমাদের সাথে আছে। সাজ্জাদ বলছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রাকিবুল রাকি রাকিকুন নাহার আমাদের সাথে আছে। এসএসসি পজিটিভ এসেছে 26 এর সাথে সব বিষয়ে ইমপ্রুভমেন্ট এক্সাম দিব। ওকে ফাইন, নো প্রবলেম। মিম আছে, স্যার ক্লাস শুরু করেন। হ্যাঁ করতেছি, তোমরা শেয়ার করছো সবাই? শেয়ার করে শেয়ার ডান লিখো, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের প্রথম সিকিউ আমরা সলভ করব। তো দেখো, প্রথমে আমাদের যে সিকিউটা আছে সেটা হচ্ছে, বলছে একটি দেশে দীর্ঘদিন যাবত বিদেশিদের দ্বারা শাসিত এবং, আচ্ছা উদ্দীপক পরে বলতেছি, আগে আমরা এগুলো সলভ করি। বলছে গ্রামীণ খাত কি? গ্রামীণ খাত মানে হচ্ছে গ্রাম্য যে অর্থনীতির যে খাতগুলো, গ্রামে যে খাতগুলো নিয়ে গ্রাম্য খাত গঠিত, হ্যাঁ, সেগুলোকে আমরা মূলত গ্রামীণ খাত বলছি। যেমন আমরা বলতে পারি পল্লী উন্নয়ন বা পল্লী বিদ্যুৎ, ঠিক আছে? তারপর হচ্ছে গ্রামের ক্ষেত্রে কুটির শিল্প আছে, মাঝারি শিল্প আছে, কেমন? তো এগুলো নিয়ে যেটা 2 নম্বর বলছে, বিশ্বায়নের ফলে সৃষ্ট সুবিধা সমূহ কিরূপ? বিশ্বায়নের ফলে সৃষ্ট সুবিধা হচ্ছে, বিশ্বায়ন হওয়ার কারণে আমরা আমাদের বাংলাদেশে বসে আমরা বাইরের দেশে যে পণ্য, উন্নত মানের যে পণ্য, সেগুলো আমরা ভোগ করতে পারছি। আবার আমাদের দেশে যে পণ্যগুলো তৈরি, পোশাকগুলো, সেগুলো বাইরের দেশ কিন্তু ব্যবহার করতে পারছে কম টাকায়, তাই না? তাহলে এগুলো হচ্ছে বিশ্বায়নের সুবিধা। সেগুলো তোমরা বানাই লিখাতে এক্সপার্ট আমি জানি, সে অনুযায়ী লিখবা, আশা করি হয়ে যাবে। আব্বাস উদ্দিন আসসালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সোহান বলছে ভাইয়া ইম্পর্টেন্ট টপিক গুলো বলে দিয়েন। আচ্ছা ইনশাআল্লাহ। ওকে, আমি কি বলি আগে, এটা হচ্ছে প্রথম অধ্যায় কোশ্চেন। এটা প্রথম অধ্যায়টা একটা মিক্স চ্যাপ্টার, এখানে অনেকগুলো টপিক আছে, আর মূলত সেকেন্ড পেপারের সবগুলো টপিক নিয়ে এই চ্যাপ্টারটা গঠিত। তো এখানে আসলে ইম্পর্টেন্ট বলতে কিছু নাই, তোমার যে কোনো জায়গাতে প্রশ্ন হতে পারে এই প্রথম অধ্যায় থেকে। তো সেরকম একটা কোশ্চেন এখানে। তিনি বলছে উদ্দীপকে কোন দেশের অর্থনীতির চিত্র তুলে ধরা হয়েছে তার বৈশিষ্ট্যগুলো লেখো। আচ্ছা আমরা একটু দেখি তো কি বলা হয়েছে, যে একটি দেশ দীর্ঘদিন যাবৎ বিশ্বায়নের দ্বারা, বিদেশিদের দ্বারা শাসিত এবং শোষিত হয়েছে। ওকে, দেশটি যুদ্ধ করে স্বাধীন হয়েছে, কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য তারা লড়াই অব্যাহত রয়েছে। দেশটি কৃষি প্রধান হলেও অনুন্নত, শিল্প অনগ্রসর, বিপুল জনসংখ্যা, শিকার হার কম, খাদ্য ঘাটতি, অনুন্নত আর্থসামাজিক অবকাঠামো, প্রাকৃতিক সম্পদের স্বল্পতা ইত্যাদি কারণে তার কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। কিন্তু সরকার আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার ব্যাপক প্রসারের উদ্যোগ গ্রহণ করেছে। আশা করা যায় দেশটি দ্রুতই কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে সক্ষম হবে। উদ্দীপকে কোন দেশের চিত্র তুলে উঠে এসেছে? তাহলে আমরা বলবো বাংলাদেশের চিত্র, অর্থনীতির চিত্র উঠে এসেছে। আমরা জানি 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করি। স্বাধীনতা অর্জন করার পরে ভঙ্গুর এই যে অর্থনীতি, এই অর্থনীতিকে আমরা পুনরুদ্ধার বা বলতে পারি এটা নিয়ে কাজ করতে করতে একটা সময় গিয়ে আমরা এখন বর্তমানে যে পজিশন, সেই পজিশনে আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের অর্থনৈতিক পজিশন যদিও অতটা বেশি ভালো না, তবে খারাপও বলতে পারবো না, ঠিক আছে? মোটামুটি ভালোই আমরা চেষ্টা করতেছি, তবে ভালো তো কোনো আসলে শেষ নাই, এরকম আর কি হিসাব। আচ্ছা এরপর আসো, তাহলে 4 নম্বর বলছে দেশটি তো অর্থনৈতিক সম্ভাবনাময়, তুমি কি এই ধারণার সাথে একমত? উদ্দীপক আলোকে তোমার বক্তব্য করো। দেখো বাংলাদেশ সম্ভাবনাময় কিনা যদি তোমাকে আমি বলি, কিছু বাংলাদেশের পজিটিভ সাইড আছে। আচ্ছা সাইডগুলো একটু বলি। বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থান, এটা খুবই একটা সম্ভাবনাময় একটা অবস্থান। বাংলাদেশের ঋতু সম্ভাবনাময় একটা কি মানে পজিশন আছে। বাংলাদেশের জনসংখ্যা, হ্যাঁ আমরা অনেক সময় মনে করি যে জনসংখ্যা আমাদের জন্য মনে হয় বার্ডেন, না, জনসংখ্যাটা এক ধরনের একটা অপরচুনিটি। স্যার কিভাবে? যেমন তুমি বাংলাদেশের যে পণ্য বিক্রি করো না কেন, এটা মানুষ কিনবে কেন? কারণ বাংলাদেশে অনেক কাস্টমার আছে, প্রায় মনে করো যে 16 কোটি 17 কোটি মানুষ, তাহলে অনেক বড় একটা মার্কেট। তাহলে এই যে বড় একটা মার্কেট, এটা এক ধরনের মানুষ যেটা, সেটা এক ধরনের অপরচুনিটি, ঠিক আছে? তো আমরা জানি যেগুলো ওভার পপুলেটেড, মানে যে শিল্পগুলোতে বেশি পপুলেশন প্রয়োজন হয়, যেমন ধরো তৈরি পোশাক, সেগুলো বাংলাদেশের সম্ভাবনাময়, ঠিক আছে? কেন? কারণ বাংলাদেশের শ্রমিক বেশি, কম মজুরিতে বাংলাদেশের শ্রমিক পাওয়া যায়, এই কারণগুলোর কারণে। তাহলে আমরা এগুলো একটু সুন্দর করে মানে নিজের মতো করে ব্যাখ্যা করতে পারবো আশা করি, তাই না?
ক্লাসের লিঙ্কগুলো রেগুলার গ্রুপে দিন। হ্যাঁ, দেওয়া হয়েছে তো, রেগুলার দেওয়া হয়েছে না? তোমাদের গ্রুপে দেওয়া হয়নি লিঙ্ক? দেওয়া হয়েছে তো। ওকে, এবার আসো, তাহলে আমরা প্রথম সিকিউ আশা করি পারবো, এটা প্রথমত থেকে আমরা নিয়েছি। এবার চলো দ্বিতীয় সিকিউ আমরা সলভ করব। তো দ্বিতীয় সিকিউতে বলা হয়েছে, হ্যাঁ এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, আমরা প্রথমে ক খ গুলো পড়ে ফেলি। ক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ কি। মূলত আমাদের ভূপ্রকৃতি, হ্যাঁ মূলত পরিবেশ দুই ধরনের হয়, একটা হচ্ছে সামাজিক, বা আমরা বলতে পারো যে আমাদের অর্থনৈতিক মানুষজন, একটা দেশের যে মানুষ আর্থসামাজিক আর কি, মানুষজন নিয়ে যে পরিবেশটা গঠিত হয় যেটা মানুষ সৃষ্ট। আর একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, যেটা হচ্ছে মানুষ সৃষ্ট না, এটা প্রাকৃতিক, যে নদী নালা, মৃত্তিকা, হ্যাঁ জলবায়ু, তারপর ভূপ্রকৃতি, বাংলাদেশের অবস্থান, এগুলো নিয়ে গঠিত হয়। এইটাকে মূলত আমরা প্রাকৃতিক পরিবেশ বলা হয়। দুই নম্বর বলছে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো ব্যাখ্যা করো। বলছে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হচ্ছে অর্থনৈতিক অবকাঠামো। একটা দেশে অর্থনৈতিক উন্নয়ন হবে যদি সেই দেশে অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন হয়। বিষয়টা এমন, মনে করো বাংলাদেশের এই যে বড় বড় ফ্লাইওভার গুলো হয়েছে, এটা হওয়ার কারণে কিন্তু জ্যামজট কমেছে। আর জ্যামজট যদি না কমতো তাহলে কিন্তু আমরা উৎপাদন করতে পারতাম না, বা উৎপাদিত পণ্যটা আমরা যত সময় আমরা রপ্তানি করতে পারতাম না। যেমন ধরো পোর্ট, এই যে পোর্ট গুলো হচ্ছে, বিভিন্ন যে মংলা বন্দর, তারপর হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর, চট্টগ্রাম বন্দর, এগুলোর কারণে আমাদের কিন্তু রপ্তানি বাড়তেছে। সো এই অর্থনৈতিক অঞ্চল, ইপিজেড, তারপর হচ্ছে এরকম মনোরেল, তারপর হচ্ছে ফ্লাইওভার, তারপর হচ্ছে টানেল, এই ধরনের জিনিসগুলো হচ্ছে তোমার আর্থসামাজিক উন্নয়ন, মানে কি বলে যে অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন বলে। এগুলো যদি উন্নয়ন হয় তখন একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব আসলে, ঠিক আছে? তো এগুলো তোমাদের যতই বলে আমরা যে শেখ হাসিনার সরকার কি করেছে, যে তোমার এই মানে মানুষকে শোষণ করেছে, শোষণ করেছে, মানে বাক স্বাধীনতা কেড়ে নিছে, তবু কিন্তু তিনি কি করেছে, উন্নয়ন করেছে। হ্যাঁ, তো উন্নয়নটা এটা স্বাভাবিকভাবে হবে। কারণ হচ্ছে আমি 2000, আমি যদি তোমার কথাই বলি যে 2000 সালে তোমাদের ফ্যামিলির অর্থনৈতিক পরিবেশ, মানে অর্থনৈতিক অবস্থান, আর 2026 সালে কিন্তু সেম না। ঠিক সেভাবে একটা দেশে অর্থনৈতিক উন্নয়ন হবে, তবে ওই যে বাক স্বাধীনতার কারণে বা কিছু বিষয়ের কারণে মানুষ কি স্বৈরাচার কে দূর করেছে বাংলাদেশ থেকে। তো বলতে গেলে যেটা বলতে চাচ্ছি আমি, যে যদিও কি করেছে, যে উন্নয়ন করেছে, কিন্তু এই জিনিসগুলোর কারণে আমরা তাকে পছন্দ করি নাই। তবে তার উন্নয়নগুলো কিন্তু আমাদের মনে থাকবে, এবং দেখা যাবে যে এই সরকার, দেখা যাক, আমরা আশাবাদী যে তারা আরো বেশি কি করবে, আরো বেশি উন্নয়ন করবে। আমরা যেন শেখ হাসিনা এই যে উন্নয়ন করছে এটা আমরা ভুলে যাব, ঠিক আছে? এটা আমরা দেখি, দেখা যায়, তাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। বুঝা গেছে? আচ্ছা, যাই হোক, এরপর 2 নাম্বার গেল। 3 নাম্বার আসো, বলছে বাংলাদেশে কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপক আকারে ব্যাখ্যা করো। বাংলাদেশ উন্নয়নশীল দেশ কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। তো আমরা আগে উদ্দীপকটা পড়ে দেখি। বলছে প্রায় 30 বছর আগে মিস্টার জসিম পড়ালেখা শেষ করে কানাডায় চলে যান। তাহলে পড়ালেখা শেষ করে মিস্টার জসিম কি করছে, কানাডায় চলে গেছে। তৎসময়ে বাংলাদেশ সম্পর্কে তার ধারণা ছিল নেতিবাচক। একটানা 30 বছর কাটিয়ে দেশে ফিরে তিনি অভাগ, আগের দেশ, আগের বাংলাদেশ নেই। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র বিমোচন, খাদ্য নিরাপত্তা প্রভৃতির সূচকে বাংলাদেশ আজ অগ্রসরমান। তারপর হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে নিম্ন মধ্য আয়ের দেশে পদার্পণ করেছে। নিম্ন মধ্য আয়ের দেশে পদার্পণ করেছে। মিস্টার জসিমের সিদ্ধান্ত নিলেন তিনি দেশে অবস্থান করবেন এবং অর্জিত অর্থ বিনিয়োগ করবেন। তারপর উদ্দীপক আলোকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা উন্নয়নশীল দেশ। সেখান থেকে এখন আমরা আস্তে আস্তে, এই যে এখানে বলছে কি, আমরা আস্তে আস্তে এখন এই যে মধ্যম, কি বলছে, নিম্ন মধ্য আয়ের দেশে আমরা রূপান্তরিত হচ্ছি। হ্যাঁ, এই কথাটা আমরা বলবো। এটা চ্যাপ্টার 1 পড়তেছি আমরা, চ্যাপ্টার 1 পড়তেছি, চ্যাপ্টার 1 পড়তেছি আমরা। আচ্ছা, তাহলে এটা গেল, এটা ব্যাখ্যা করবা। তাহলে আমরা বলবো হ্যাঁ, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, বা নিম্ন কি হবে, নিম্ন মধ্যম আয়ের দেশ।
এবার চলে আসো 4 নম্বর, বলছে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মিস্টার জসিমের কি ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সমৃদ্ধ মত। হ্যাঁ, আমরা বলবো বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মিস্টার জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে সেটা সম্পর্কে আমার মতামত হচ্ছে তিনি ভালো কাজ করছে, সুন্দর কাজ করছে, বাংলাদেশে থেকে যেতে চাইছে, ঠিক আছে। এটা আমরা বলবো, তাকে সাধুবাদ জানাই, এবং হচ্ছে তাদের মতো মানুষ থাকলে আরো উন্নত হবে দেশে, এটা আর কি। উনি বলছে আপনার তো মামলা হবে বাক স্বাধীনতা না, এটা হইলে তো তাহলে আমরা যে জুলাই যে আমরা আন্দোলন করছি তাহলে এগুলো বৃথা, ঠিক আছে। যদি আমার কথা বলার স্বাধীনতা না থাকে, ঠিক আছে, এটার জন্য তো আমরা আন্দোলন করছি নাকি, এটার জন্য আমরা আন্দোলন করছি। ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, এবং যে 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 জিনিসটার জন্য ভালো সেটা ভালো বলতে হবে, ঠিক আছে। এবং কে কোটার জন্য ভালো সেটা যদি ক্রিটিসাইজ নেওয়ার মন মানসিকতা না থাকে তাহলে তার হইলো না, ঠিক আছে, তাহলে তো আমরা ওই যে লাও সেই পদ্ধতি চলে গেলাম। আজকে ক্লাস কতক্ষণ নেবেন দেখা যাক, কতক্ষণ নিতে পারি, যতক্ষণে শেষ হয় আর কি, ঠিক আছে। সো গেলে এটা, এরপর চলে আসি আমরা এর পরবর্তী কোয়েশ্চেন। আচ্ছা, এর আগে একটু বলি, আমাদের পড়ালেখার যে র্যাপিড ব্যাচ শুরু হচ্ছে আগামী 1 তারিখ থেকে, পহেলা মে থেকে। সো তোমরা সেই ব্যাচে ভর্তি হতে পারো যারা এখনো ভর্তি হওয়া নাই। এই ব্যাচে আমাদের ভর্তি কার্যক্রম চলছে, আমরা টানা 50 দিন প্রতিদিন 3 ঘন্টা করে ক্লাস নিব। এই ব্যাচে একদম সব বিষয়, ব্যবসা শিক্ষা মানবিকের সকল বিষয় প্রিপারেশন হয়ে যাবে এই ব্যাচে। সো ক্লাস শুরু হচ্ছে 1 তারিখ থেকে, মাত্র 1499 টাকা তুমি এই কোর্সে ভর্তি হতে পারবে। এটা কিন্তু নাম মাত্র একটা ফি, তুমি চিন্তা করে দেখো, মাত্র 1499 টাকা, ঠিক আছে। সো যারা এখনো ভর্তি হওনি দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের পেজে পড়ালেখা পেজে মাসে 150টা ক্লাস হবে লাইভ ক্লাস, এবং 300টার উপর রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ নোট পাবা প্রতিদিন, কি হবে 3 ঘন্টা করে সপ্তাহের সাথে সাথে ক্লাস থাকবে, এবং সাজেশন থাকবে, সবকিছু এটার সাথে তুমি ইনক্লুডেড পাবা। তো আমাদের আরো চলমান কোর্স আছে, যেমন ইকোনমিক্স এর জন্য ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ, 26 এর জন্য 27 এর জন্য জেনারেল ব্যাচ, 27 এর জন্য অ্যাডভান্স ব্যাচ, এগুলো সম্পর্কে বলতে। আচ্ছা, যাই হোক, আমরা চলে আসি, সেটা হচ্ছে পরবর্তী কোশ্চেন। চলো, 2 নাম্বার চ্যাপ্টার, চ্যাপ্টার 2, এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের লেখচিত্র করতে হয় পরীক্ষায়, ঠিক আছে। সো এটা গুরুত্বপূর্ণ। নাহিদ বলছে সালাম দিয়েছে, কেমন আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। শোনো, আমরা এখন দ্বিতীয় অধ্যায় পড়বো। দ্বিতীয় অধ্যায় এখানে একটা মানে একটা পরিসংখ্যান দেওয়া আছে, বলছে অবদান 1980-81-তে শতকরা অবদান ছিল 33.03, এটা হচ্ছে কৃষি খাতের অবদান ছিল জিডিপিতে, বুঝছো। যেটা 95-96 15-25% আসছে, তার মানে অবদান কমে গেছে কৃষি খাতে। 2005-06 19% আসছে, 20-21-এ 12% চলে আসছে, আর এখন আরো কম 11 দশমিক সামথিং। তো কৃষিক্ষেত্রে এই জিডিপিতে অবদানটা দিন দিন কমে যাচ্ছে। কেন? কারণ মানুষ শিল্পের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, মানুষ কৃষিতে অনুৎসাহ ভোগ করতেছে, বুঝা গেছে। তো এখানে 1 নম্বর বলছে কৃষি পণ্য বিপণন বলতে কি বোঝানো হয়। মূলত কৃষি পণ্য সংগ্রহ থেকে শুরু করে এবং বাজারজাতকরণ পর্যন্ত, বলতে পারো যে কৃষি পণ্যের কৃষি পণ্যটা জমি থেকে সংগ্রহ থেকে শুরু করে একদম বাজারজাত বা বিক্রি পর্যন্ত মাঝখানে যে কাজের সমষ্টি, সবগুলোকে আমরা একত্রে কৃষি পণ্যের বিপণন বলা হয়ে থাকে। কি কি থাকতে পারে? কৃষি পণ্য সংগ্রহ করতে পারে, পরিমিতকরণ, পর্যায়ীকরণ মানে আলাদা করা, তারপর হচ্ছে এটাকে পরিবহন করা, তারপর বিজ্ঞাপন করা, গুদামজাতকরণ করা, হ্যাঁ, তারপর হচ্ছে বাজার তথ্য, তারপর হচ্ছে বিক্রি করা, সবকিছু মিলে একত্রে আমরা বলি কৃষি পণ্যের বিপণন। 2 নম্বর বলছে যে কৃষি ক্ষেত্রে আইসিটি কিভাবে ব্যবহৃত হয়। দেখো, এখন কিন্তু আগের মতো আর দিন নাই, ঠিক আছে। এখন কৃষকরাও কি অনেক অ্যাডভান্স। আগের কালে দেখা যেত কোন একজন কৃষকের কোন একটা রোগ বালাই হইছে কোন একটা কৃষি ফসলে, তারা আসলে কি যাইতো, ওই যেখানে সার বিক্রি করে তাদের কাছে গিয়ে বলতো যে এই হইছে, এরকম একটা হইছে, একটা ওষুধ দেন, সেটা বলে যেটা দেয় সেটা নিয়ে সে ইউজ করে। কিন্তু বর্তমানে তারা কিন্তু আপডেট, তারা কিন্তু এখন ইউটিউবে দেখে কোন ফসল কিভাবে চাষ করতে হয়, তারপর হচ্ছে তোমার কোন সার দিতে হয়, কতটুকু দিতে হয়, কোন রোগ আসলে কি কীটনাশক মারতে হয়, এটা কিন্তু সব এখন ইউটিউব থেকে দেখে, ঠিক আছে। তোমরা যদি গ্রামে থেকে দেখো তারা কিন্তু জানবা, হ্যাঁ, এইগুলো কিন্তু তারা দেখে এখন বর্তমানে। 3 অবস্থায় উদ্দীপকের টেবিলে প্রদত্ত কৃষি খাতের অবদান কাঠামোগত
পরিবর্তন লেখচিত্র প্রদর্শন করো। এই লেখচিত্র পরীক্ষা আসবেই, ঠিক আছে, তোমাদের পরীক্ষা লেখচিত্র একটা আসবেই। সো চল আমরা এই লেখচিত্রটা করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা এই লেখচিত্রটা করব। সো আমরা এখানে 3 নম্বর প্রশ্ন উত্তর করতেছি। এই টেবল থেকে লেখচিত্র আঁকবো। লেখচিত্র করার জন্য তোমাকে এই যেখানে সাল দিছে, অবদানের যে সাল দিছে, এই সালগুলো আমরা এখানে ভূমি অক্ষে ধরবো। এখানে সাল লিখবো আমরা, সাল। সো সালগুলো এখানে এইভাবে ধরবো, এই যে 1981 81 1 2 3 4, হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো এই জায়গায় লিখবো 1980 81, হ্যাঁ। এরপরটা আমরা লিখবো 1995 96, আমি শর্টটা লিখতেছি, আমি লিখতেছি 95 96, ঠিক আছে। তারপর হচ্ছে 5 6 2005 2005 6, তারপর হচ্ছে 2020 21 আমি একটু শর্টকাট লিখলাম। আর দেখো উপরের দিকে আমাদেরকে এখানে মূলত একটা হচ্ছে আমরা একটা স্কেল ধরবো, স্কেল। তো স্কেলের মধ্যে কি এখানে সর্বোচ্চ আছে 33, সর্বনিম্ন আছে 12। আমরা একটা স্কেল ধরবো, মানে সর্বোচ্চ 33 পর্যন্ত কভার করার জন্য 5 5 করে ধরি, তাহলে 5 10, মানে 5 10, তারপর হচ্ছে 15 20 25 30 35 পর্যন্ত ধরলাম, হ্যাঁ। তাহলে 5 10 15 20 25, তারপর হচ্ছে 30, এরপর হচ্ছে 35। শোনো এবার আমরা কেমন করতেছি, এখানে 1980 81 সাথে 33.05 হয়েছে তখন অবদান, কৃষির অবদান, বুঝছো। তো আমরা এই 1980 81 তে 33.7 কোথায় আছে, মনে করি 30 35 33 মনে করে এইটুক পরিমাণ আমরা এখানে একটা বিল্ডিং বানাবো, বিল্ডিং, বুঝছো, বিল্ডিং। এটা হচ্ছে 33, আমরা এখানে লিখে দিব 33.07, এত পার্সেন্ট আমাদের কিসের অবদান ছিল, কৃষির অবদান, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি কৃষির অবদান, জিডিপিতে, সরি জিডিপিতে কৃষির অবদান। তারপর দেখো এরপর 95 96 তে এটা 25% চলে আসছে, মানে 25%, 25.67% চলে আসছে। তাহলে এখানে পার্সেন্ট দিয়ে দাও, ওকে। তাহলে 25 কোথায়, এই বরাবর 25, আমরা এই বরাবর 25 বরাবর দিব, এর নাম দিব 25.68%। তারপর আসুন 5 6 এটা হচ্ছে 19.1, 5 6 এটা হচ্ছে 19.1, এটা হচ্ছে 15 20 19 হচ্ছে একটু নিচে, সামান্য নিচে, এটা একটু নিচে, এই জায়গায় এটাকে আমরা লিখবো 19.01%, ওকে। এরপর আসুন, এরপর আমি যদি বলি 20 21 সালে এটা হচ্ছে 12%, 10 12 একটু উপর হবে, 10 এর সামান্য উপরে দিবা 12%, তাহলে 12 দশমিক আমরা লিখবো 12.07% আমরা লিখবো। এই যে হয়ে গেছে আমাদের লেখচিত্র, হ্যাঁ। 2 নম্বরে উদ্দীপকের টেবিল হতে আমরা লেখচিত্র আমরা অঙ্কন করেছি। হয়েছে, আমরা কি পারবো পরীক্ষা আসলে? আমরা বলবো কৃষির অবদান ধীরে ধীরে কি কমছে এবং শিল্পের অবদান কি বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা আগেও বলেছি, তাই না? ওকে, এবার আসো, চানা বলছে উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশের 3য় স্থান অর্জনে কৃষি কৃষি প্রযুক্তির সম্ভাবনের কোনো গুরুত্ব আছে কি, তোমার মতামত দেখো। এখানে মনে হয় একটা সেন্টেন্স ছিল যে বাংলাদেশ কৃষি ক্ষেত্রে বা কোন একটা ক্ষেত্রে 3য় পজিশন অর্জন করছে, ঠিক আছে, কোন একটা ক্ষেত্রে, ওটা মনে হয় মিসিং হয়েছে উদ্দীপক থেকে। বলছে উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশের 3য় স্থান অর্জনে কৃষি প্রযুক্তির উদ্ভাবনের কোনো গুরুত্ব আছে কি, তোমার মতামত দাও। উত্তর হচ্ছে হ্যাঁ, বাংলাদেশ মনে হয় এটা কৃষিতে না কোন একটা বিষয় হতে পারে, যাই হোক। তো কৃষিতে বাংলাদেশ 3য় স্থান অবস্থান করছে বা বিশ্বের প্রেক্ষিতে না কৃষির প্রেক্ষিতে হতে পারে, এটা আমি, যাই হোক। সো উদ্দীপকটা এখানে মিসিং হয়েছে। বলছে 3য় স্থান অর্জনে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের কোনো গুরুত্ব আছে না, গুরুত্ব আছে, ঠিক আছে। এবার শুধু বাংলা লিখবা আর কি, পারবা না? এই গুরুত্ব আছে, বাংলা লিখতে পারবা না? পারবা? এগুলো তো সহজ পড়া না, একটু বানায় সামনে লিখতে হবে আর কি, সুন্দর করে।
গোছায় লিখতে হবে, যত গোছায় লিখতে পারবো তত নাম্বার বেশি পাবা গোছানো থাকলে। চলো আমরা পরবর্তী কোয়েশ্চেন। আচ্ছা বলছে এখানে প্রথম কোয়েশ্চেন আছে এখানে যৌথ খামার কি? মূলত যৌথ খামার বলতে বোঝানো হয় যে তুমি যেই খামারে সমমনা সম পেশার হইতে হবে না, কিছু লোক যখন একত্রিত হয়ে হ্যাঁ চাষাবাদ করে, যেমন এই সেক্টরে তোমার একই সাথে তুমি হচ্ছে ফসল উৎপাদন করতেছে, একই সাথে শস্য শাকসবজি এগুলো উৎপাদন করতেছে, যেগুলোকে আমরা একত্রে যৌথ খামার করি। ঠিক আছে, যেমন একজন কৃষক, একজন ডাক্তার, একজন উকিল, বিভিন্ন মানুষ একত্রিত হয়ে এই ধরনের খামার করতে পারে, যেটাকে আমরা বলি যৌথ খামার। ওকে, তাহলে এটা গেল। দুই নম্বর বলছে সনাতনী কৃষি কাঠামো প্রবৃদ্ধিকে কিভাবে প্রভাবিত করে? বলছে সনাতনী কৃষি কাঠামো প্রবৃদ্ধিকে কিভাবে প্রভাবিত করে? সনাতনী কৃষি কাঠামো, সনাতনী কৃষি কাঠামো মানে হচ্ছে এটা মানে কি, মানে আগের কালে যে কৃষি কাঠামো ছিল সেটা আমাদের প্রবৃদ্ধিকে কিভাবে প্রভাবিত করে সেটা বলতে। শোনো, মানুষ মূলত আগে, এখনো বাংলাদেশে এখনো ইমপ্রুভমেন্ট হয় নাই, আগে যেভাবে করতো যে আগে কৃষি কাঠামো গুলো ছিল এরকম যে একদম উন্নত প্রযুক্তি ব্যবহার হইতো না, ঠিক আছে, কম ব্যবহার হইতো। হ্যাঁ যদিও এখন কিছুটা ব্যবহার হচ্ছে, আগের মতো মানে কম হচ্ছে, আগের মতো একদম কম না, কিছুটা হচ্ছে, তবে এখনো আমরা অন্য দেশ থেকে অনেক পিছিয়ে আছি। তাহলে সনাতনী এই পদ্ধতিগুলো ব্যবহার করার ফলে আমাদের প্রবৃদ্ধি কিন্তু তেমন একটা বাড়তেছে না, মানে আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করতেছি না এখনো পর্যন্ত ফুললি ফুল। যেমন বাংলাদেশে উৎপাদন ক্ষেত্রে যদি বলো, তুমি দেখবা যে বাংলাদেশে মানে আদর্শ খামার আয়তন 3 একর, কিন্তু দেখবা যে অন্যান্য দেশের ক্ষেত্রে 150, 200, 300 একরকে আমরা বলি আদর্শ খামার। তার মানে তারা বড় পরিসরে বড় উন্নত আহ যন্ত্রপাতিগুলো ব্যবহার করে তারা উৎপাদন করছে, সেটা বাংলাদেশে হচ্ছে না। হ্যাঁ এই কথা এখানে বুঝতে, যে সনাতন পদ্ধতি কাঠামো প্রবৃদ্ধিকে প্রভাবিত করে, উত্তর হচ্ছে হ্যাঁ প্রভাবিত করে, এটার ফলে আমাদের উৎপাদন কম হচ্ছে, এরকম বলবো আর কি। 3 নম্বর বলছে যে, আচ্ছা আগে অধিপতটা বলি, বলছে চেরু মিয়ার সন্তোষজনক কৃষি জমি আছে। আচ্ছা, সন্তোষজনক কৃষি জমি আছে মানে তার জমি আছে, নিরক্ষর বলে তিনি কখনো ব্যাংক থেকে কৃষি ঋণের সুবিধা গ্রহণ করেননি। ঋণের জরুরি প্রয়োজনে তিনি আত্মীয় স্বজনের সহায়তা নেন। হ্যাঁ, তার সে ব্যাংক থেকে টাকা নেয়নি, কিন্তু আত্মীয় স্বজনের টাকা নিছে। সাম্প্রতিক সময়ে সরকারি উদ্যোগে কৃষিজীবী সহ অন্যান্য উপকরণের কৃষি বীজ সহ অন্যান্য উপকরণ সহায়তার কারণে চেরু মিয়া সহ সকল কৃষকের অবস্থার উন্নতি হয়েছে। উদ্দীপকে বলছে এখানে 3 নাম্বার, চেরু মিয়া যে উৎস থেকে কৃষি ঋণ নেন তার ব্যাখ্যা দাও। তাহলে এখানে চেরু মিয়া কি করছে, আত্মীয় স্বজন থেকে কৃষি ঋণ নিচ্ছে, যেটাকে আমরা বলি যে কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উৎস। মূলত কৃষি ঋণটা দুই ভাবে নেওয়া যায়, কৃষি ঋণটা দুই ভাবে নেওয়া যায়, মানে কৃষি ঋণ উৎস দুই প্রকার, কৃষি ঋণের উৎস, কৃষি ঋণ উৎস হচ্ছে দুইটা, এক প্রাতিষ্ঠানিক, হ্যাঁ প্রাতিষ্ঠানিক, আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে অপ্রাতিষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক। এই প্রাতিষ্ঠানিকটা আবার দুই ভাবে হয়ে থাকে, একটা বলা হয় উপ আনুষ্ঠানিক, উপানুষ্ঠানিক উৎস সাধারণত এনজিও, গ্রামীণ ব্যাংক, হ্যাঁ এদের কাছ থেকে যখন ঋণ নেওয়া হয় সেটাকে বলা হয় উপানুষ্ঠানিক। এরাও প্রাতিষ্ঠানিক, এরা প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়াকে আমরা মানে প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়াকে আমরা প্রাতিষ্ঠানিক বলি, আর প্রতিষ্ঠান ছাড়া অন্য কারো থেকে নেওয়াকে আমরা অপ্রাতিষ্ঠানিক বলি। প্রতিষ্ঠান থেকে দুই ধরনের প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে এনজিও বা গ্রামীণ ব্যাংক, তাদের থেকে নেওয়া সেটাকে বলা হয় উপানুষ্ঠানিক। আর যদি সাধারণ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, হ্যাঁ বাংলাদেশ ব্যাংক, এগুলো থেকে যখন ঋণ নেয় সেটাকে আমরা বলি আনুষ্ঠানিক। ঠিক আছে, আনুষ্ঠানিক ঋণ উৎস। আর এই অপ্রাতিষ্ঠানিক ঋণ উৎস একটাই, সেটাকে আমরা বলি অনানুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, অনানু মানে এখানে কোনো আনুষ্ঠানিকতা থাকে না। যেমন এই যে সে কৃষি ঋণ প্রথমে বলছে ব্যাংক থেকে নেয় না, আত্মীয় স্বজন থেকে নেয়,
এই আত্মীয় স্বজন থেকে কৃষি ঋণ নেওয়া এটাকে বলা হয় অপ্রাতিষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। যেমন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম্য মহাজন, ধনী কৃষক, ব্যাপারী, হ্যাঁ ফড়ে ব্যবসায়ী, তাদের কাছ থেকে ঋণ নেওয়া, সেটাকে আমরা বলি অপ্রাতিষ্ঠানিক এবং কি অনানুষ্ঠানিক বলে থাকি। হয়েছে? ওকে, এটা গেল। তাহলে আমরা 3 নাম্বার আশা করি পারবো। তাহলে কিসের উচ্চারণে তা ব্যাখ্যা দাও, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে অনানুষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক বলবো। জানা বলছে সরকারি কর্মসূচির গুরুত্ব উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। সরকার কর্মসূচি নিচ্ছে যে কৃষি বীজ সহ উপকরণ সহায়তা দিচ্ছে, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কৃষকরা যেরকম কৃষি বীজ, সার, হ্যাঁ তারপর হচ্ছে তথ্য, এগুলো সবগুলো পায়, তাহলে কিন্তু কৃষকরা অনেক বেশি উপকৃত হয়। হ্যাঁ, এই কথাগুলো আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। সো আশা করি তোমরা বানান লিখতে পারবা, ঠিক আছে? আমরা চলে আসি পরবর্তী কোয়েশ্চেন, আমরা চলে আসি। এটা হচ্ছে আমাদের সেম দ্বিতীয়তা থেকে আসছে। বলছে আমাদেরকে প্রথম বলছে কৃষি পণ্যের বিপণনকে আমরা আগে বলেছি কৃষি পণ্যর কৃষি বাজারজাতকরণ প্রক্রিয়াকে মূলত কৃষি পণ্যের বিপণন বলছে, অর্থাৎ কৃষি ফসল উৎপাদন থেকে শুরু করে পণ্য বিক্রি পর্যন্ত মাঝখানে যে কাজগুলো হয় সেগুলোকে আমরা একত্রে কৃষি পণ্যের বিপণন বলছি। বলছে আসলাম এবং রাকিব উভয়, আচ্ছা 2 নম্বরটা বলে ফেলি, শস্য বহুমীকরণ খাদ্য ঘাটতি পূরণে সহায়ক ব্যাখ্যা করো। অবশ্যই শস্য বহুমীকরণ মানে কি? একই জমিতে একটা মৌসুমে একটা ফসল উৎপাদন না করে ভিন্ন ভিন্ন মৌসুমে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করা, সেটাকে আমরা বলি শস্য বহুমুখীকরণ, ঠিক আছে? একই ফসল উৎপাদন না করে ভিন্ন ভিন্ন মৌসুমে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করা। ওকে, সো এখানে গেল। এবার আসো বলছে 3 নাম্বার যে আসলামের খামার কোন ধরনের খামার ব্যাখ্যা করো। আচ্ছা আমরা একটু পড়ে দেখি। বলছে আসলাম এবং রাকিব উভয় বরগুনা জেলার কৃষক। আসলাম খামারের আয়তন ছোট হওয়ায় সে শুধু পরিবারের ভরণ পোষণের জন্য চাষাবাদ করে, তাহলে আসলাম হচ্ছে পরিবারের সব বছর চাষাবাদ করে। অন্যদিকে রাকিবের খামারের আয়তন বড় হওয়ায় সে পরিবারের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত ফসল বিক্রি করে মুনাফা অর্জন করে এবং তার পরিবারের সকলকে নিয়ে খুব ভালো আছে। তাহলে এখানে প্রথম আমাদের কোশ্চেন হচ্ছে আসলাম খামারকে কোন ধরনের খামার বলা হবে? উত্তর হচ্ছে জীবন নির্বাহী খামার। আমরা জানি জীবন নির্বাহী খামার হচ্ছে 2 ধরনের খামার আছে, বাণিজ্যিক খামার, জীবন নির্বাহী খামার উদ্দেশ্য ভিত্তিতে। সো জীবন নির্বাহী খামার হবে কারণ সে তার ফ্যামিলির ভরণ পোষণ করে। কে? আসলাম। বুঝা গেছে? তাহলে এই জীবন নির্বাহী খামারের বৈশিষ্ট্যগুলো বলবা। জীবনী খামারের মূল লক্ষ্য থাকে হচ্ছে তোমার পরিবারের ভরণ পোষণ করা, লাভ ক্ষতিকার হিসাব করা হয় না, ছোট পরিসর উৎপাদন হয়, এগুলো বলবা। তারপর 2 নম্বর বলছে, 4 নম্বর আমাদের বলছে আসলামের খামার ও রাকিবের খামারের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো। তাহলে আসলাম হচ্ছে জীবন নির্বাহী খামার আর রাকিব হচ্ছে বাণিজ্যিক খামার। বাণিজ্যিক খামার মূলত বড় পরিসর হয়, এখানে উৎপাদনের পরিমাণটা অনেক বেশি থাকে, লাভ ক্ষতির একটা হিসাব হয়, প্রফিট হয়, এগুলো একটু বলবা। ওকে, এরপর আসো, তাহলে এটা গেল। আমরা চলে আসি পরবর্তী কোয়েশ্চেনে। আচ্ছা, এখানে পরবর্তী কোয়েশ্চেনটা বলা হয়েছে, এটা হচ্ছে 3rd চ্যাপ্টার থেকে প্রশ্ন, আমাদের শিল্প চ্যাপ্টার থেকে বলা হয়েছে মিস্টার এ একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আচ্ছা পুরো পড়ে ফেলি, খ্যাতি সম্পন্ন তৈরি পোশাক ব্যবসায়ী। ওকে ফাইন। তার তৈরি পোশাকের সুনাম বিশ্বব্যাপী, তার কারখানার শ্রমিকের সংখ্যা 1200 জন, তার স্থায়ী মূলধনের পরিমাণ 50 কোটির অধিক। তিনি তৈরি পোশাক রপ্তানি করে প্রতি বছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকেন। অন্যদিকে মিস্টার বি তার পরিবারের সদস্যদের নিয়ে দেশীয় কাঁচামাল ব্যবহার করে দ্রব্য উৎপাদন করে। তার স্থায়ী সম্পদের মূল্য 10 লক্ষ টাকার কম। এই উৎপাদন ব্যবস্থা বলছে এই উৎপাদন ব্যবস্থার মাধ্যমে তিনি এবং তার পরিবারের সদস্যরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করেন। এটা বলছে সৃজনশীল শিল্প কি? মূলত মানুষের মনন মেধা শক্তির কাজে লাগিয়ে যে শিল্পগুলো স্থাপন হয়, যেমন ধরো ফ্যাশন ডিজাইন, পারফর্মিং আর্ট, হ্যাঁ তারপর হচ্ছে তোমার স্থাপত্য, হ্যাঁ সাহিত্য, এগুলো সবগুলো আমরা বলি সৃজনশীল শিল্প। 2 নম্বর বলছে ফার্ম ও শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে অবশ্যই ভিন্ন। ফার্ম হচ্ছে মানে কোন একটা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আমরা বলি ফার্ম, মানে কোন একটা প্রতিষ্ঠান, যেমন ধরো বিএসআরএম কোম্পানি যারা রড বানায়, তার একটা ফার্ম। মনে করো যে সিলন যারা চা পাতা বানায়, সিলন কোম্পানি, ওই সিলনটা একটা ফার্ম। কিন্তু আমি যে বলি শিল্প কি, সিলনের মতো অসংখ্য চা কোম্পানি আছে, সবগুলোকে আমরা একত্রে বলবো যে তোমার চা শিল্প। ঠিক আছে? সিলন, ইস্পানি, মির্জাপুর, তাজা সবগুলো মিলে হচ্ছে চা শিল্প।
আর রড বানায়, বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে, বিএসআরএম, কেএসআরএম, আরএসআরএম, সবগুলো মিলে হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। তাহলে ফার্মা শিল্প মধ্যে কি আছে? পার্থক্য আছে। তবে একটা কথা আছে, যদি একচেটিয়া বাজার হয়, যেই বাজারে একজন মাত্র বিক্রেতা, সেক্ষেত্রে ফার্ম হবে একটা, তাকে নিয়ে একটা শিল্প গঠিত হবে। যেটা একচেটিয়া বাজার, আর কোনো ফার্ম থাকবে না, তখন হচ্ছে ফার্ম আর শিল্পের মধ্যে কোনো আবার পার্থক্য নাই। যেটাই ফার্ম সেটা কি হয়ে যাবে? শিল্প, তাকে নিয়ে শিল্প গঠিত হবে। কিন্তু এমনি সাধারণ বাজার ক্ষেত্রে কি হবে? যে ফার্মের শিল্পের মধ্যে পার্থক্য আছে, তবে একচেটিয়া বাজার ক্ষেত্রে ফার্মের শিল্প একই। কারণ একচেটিয়া বাজার ক্ষেত্রে যেটাই ফার্ম, তাকে নিয়ে কি হবে? একটা শিল্প গঠিত হবে। আমাদের এলাকায় তুফানের সব উড়ে নিয়ে যাচ্ছে। মাহা, মাহা তুমি কোথেকে বলছো? আমাদের এখানে তো প্রচুর গরম পড়তেছে চট্টগ্রামে। আচ্ছা, তিনা বলছে মিস্টার বি এর শিল্প কোন ধরনের তা চিহ্নিত করে ব্যাখ্যা করো। বুঝতে, মিস্টার বি এর চিত্র, মিস্টার বি এই যে অপরদিকে মিস্টার বি তার পরিবারের সদস্যদের নিয়ে, তাহলে এটা হচ্ছে কুটির শিল্প। মিস্টার বিটা কি হবে? কুটির শিল্প হবে, তাই না? 10 লক্ষ টাকা কম, যেহেতু পরিবার সদস্যদের সমন্বয়, তাই কুটির শিল্প হবে। কুটির শিল্প সম্পর্কে ব্যাখ্যা করবা। জানা বলছে দেশের জন্য মিস্টার বি এর শিল্পের তুলনায় মিস্টার এ এর শিল্পের গুরুত্ব বেশি। উদ্দীপক অনুসারে মতামত দাও। হ্যাঁ, মিস্টার বি হচ্ছে কুটির শিল্প, এখানে কম পরিমাণ মানুষ নিযুক্ত, 10 জন সর্বোচ্চ, সর্বোচ্চ 15 জন। আর মিস্টার এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে তৈরি পোশাক শিল্প, সেখানে অনেক মানুষ কি থাকে? নিয়োজিত। যেখানে যেমন তার 1200 মানুষ সেখানে কি করছে? কাজ করছে। তাহলে অনেক মানুষের কর্মসংস্থানের জন্য বৃহৎ শিল্পগুলো প্রয়োজন। তাহলে বলতে পারি হ্যাঁ, কুটির শিল্প প্রয়োজন আছে, তবে কুটির শিল্পের তুলনায় বৃহৎ শিল্পে ইম্প্যাক্ট একটু বেশি। কার উপর? শিল্পের উপর, বা বলতে পারো দেশের অর্থনীতির উপর ইম্প্যাক্ট একটু বেশি। আমরা কি বুঝতেছি? ক্লাস বুঝতেছি সবাই? আচ্ছা, তাহলে এটা গেল। এরপর তো চলো আমরা দেখি পরবর্তী কোশ্চেনে যাই আমরা। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, বলছে বর্তমানে বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ একটি শিল্প থেকে অর্জিত হয়। শ্রমিকের সহজলভ্যতা ও নারী ব্যাপক অংশগ্রহণের কারণে এই শিল্প সম্ভাবনা নতুন দিগন্ত উন্মোচন করেছে। কিন্তু ক্রমবর্ধমান শ্রমিক অসন্তোষ, ক্রেতাদের নানামুখী শর্তের চাপ মোকাবেলার পাশাপাশি অন্যান্য দেশের সাথে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। তাহলে কি বলছে? বর্তমানে বাংলাদেশের রপ্তানি হিসেবে একটি শিল্প থেকে অর্জিত, তার মানে সেটা কি শিল্প? অবশ্যই তৈরি পোশাক শিল্পের কথা বলছে। কেমন? আচ্ছা, যাই হোক, প্রথমে আমাদের কোশ্চেন হচ্ছে পিপিপি এর পুনরূপ কি? পিপিপি এর পুনরূপ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, হ্যাঁ, পিপিপি মানে হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। 2 নাম্বার হচ্ছে আমদানি বিকল্প শিল্পায়ন প্রয়োজন কেন? আচ্ছা, আমদানি বিকল্প শিল্প মানে কি? কোন দ্রব্য বাইরের দেশ থেকে আমদানি না করে সেই দ্রব্যটা দেশে উৎপাদন করা, সেটা বলা হয় আমদানি বিকল্প শিল্প। যেমন বাইরের দেশ থেকে আমরা যদি আইফোন না এনে আমরা যদি দেশে উৎপাদন করতে পারতাম, আমরা যদি বাইরের দেশে কোনো একটা গাড়ি কিনে না এনে যদি দেশে উৎপাদন করতে পারতাম, সেটা হচ্ছে আমদানি বিকল্প শিল্প। তাহলে আমদানি বিকল্প শিল্প কি? মানে বাইরের দেশ থেকে কোনো পণ্য আমদানি না করে সেটা দেশে উৎপাদন করা, সেটাকে মূলত আমদানি বিকল্প। এটা ফলে কি হয়? এটা ফলে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়, আমাদের বাইরের দেশে পণ্য কিনতে হচ্ছে না, আমরা রুচি মাফিক উৎপাদন করতে পারবো, যেটা আমাদের উচিত করা উচিত, যতটুকু যেভাবে করা উচিত সেভাবে আমরা উৎপাদন করতে পারবো। ঠিক আছে? তিনি বলছে উদ্দীপকের উল্লেখিত শিল্পের গুরুত্ব লেখো। তৈরি পোশাক শিল্পের গুরুত্ব বলবো আর কি, তাহলে হবে। 4 নম্বর পর্বে উদ্দীপকের আলোচ্য শিল্পের সমস্যাসমূহ সমাধানের উপায় নির্দেশ করো। তাহলে এখানে সমস্যা বলছে অনেকগুলো। কি সমস্যা? শ্রমিকদের অসন্তোষ, কেমন? তারপর হচ্ছে ক্রেতাদের নানামুখী শর্তের চাপ মোকাবেলার পাশাপাশি নানান দেশের তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। তাহলে এগুলো সবগুলো আমাদের সমস্যাকে করতে হবে, সমাধানের উপায়গুলো নির্দেশ করতে হবে। তাহলে বলতে হবে শ্রমিকদের অসন্তোষের জন্য, শ্রমিকদের জন্য বিভিন্ন নীতি, লেবার অ্যাক্ট প্রণয়ন করতে হবে, যাতে তাদের কোনো ধরনের অসন্তোষ সৃষ্টি না হয়। বাইরের দেশের সাথে প্রতিযোগিতা করার জন্য আমাদের নতুন বাজার অনুসন্ধান করতে হবে, এবং হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, কোয়ালিটি আমাদেরকে কি করতে হবে? ম্যাচ করতে হবে অন্য দেশের সাথে। ওকে, এই জিনিসগুলো আমরা বলবো, পারবো না? আচ্ছা, গেল এটা। এরপর আমরা চলে আসি পরবর্তী কোয়েশ্চেনে। সো পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে চ্যাপ্টার 4 থেকে। আমরা লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি, চ্যাপ্টার 4 থেকে আমরা সলভ করব। ঠিক আছে? এই চ্যাপ্টারটা ম্যাথমেটিক্যাল। সো চলো আমরা চ্যাপ্টার 4 থেকে আলোচনা করব। ঠিক আছে? চ্যাপ্টার 4 থেকে আমরা পড়ব। সো দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটাকে মূলত কাম্য জনসংখ্যার চিত্র আমরা বলি। ঠিক আছে? আচ্ছা, সো প্রশ্ন পরে আগামী এটা পড়ে ফেলি। বলছে মানব সম্পদ উন্নয়ন কি? মানব সম্পদ উন্নয়ন বলতে একটা দেশের জনগণকে সুস্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা দেওয়ার মাধ্যমে একটা দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা, সেইটাকে মূলত আমরা বলে থাকি মানব সম্পদ উন্নয়ন। অর্থাৎ মানুষকে
সম্পদে রূপান্তর করা। মানুষ সম্পদে রূপান্তর করা যায় কিভাবে? মানুষ তো সম্পদ হইতে পারে না। সম্পদ কখন হবে? যখন সেই জনসংখ্যাটা আমরা প্রপারলি তাদেরকে ট্রেন করতে পারবো, বা বলতে পারো দক্ষ করতে পারবো। দক্ষ করার জন্য তাদেরকে সুস্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা সবকিছু দিতে হবে, তখন সেখানে কি হবে? তাদের দক্ষতা অর্জন হবে। হ্যাঁ, তাহলে এরপর আসলে 2 নম্বর বলছে শিক্ষা এবং প্রশিক্ষণ আত্মকর্মসংস্থানের দুটি প্রধান উপাদান ব্যাখ্যা করো। দেখো, আত্মকর্মসংস্থান মানে কি? যে নিজেই নিজে কর্মসংস্থান সৃষ্টি করা। হ্যাঁ, যেমন ধরো তুমি চাকরি না করে তুমি নিজে কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছো, বা নিজে কোন একটা কিছু করা শুরু করছো, সেটাকে বলা হবে আত্মকর্মসংস্থান। বলছে শিক্ষা এবং প্রশিক্ষণ আত্মকর্মসংস্থানের দুটি প্রধান উপাদান। অবশ্যই তুমি তুমি যদি শিক্ষিত না হও, তুমি যদি যে বিষয়টা করতেছো যদি সম্পর্কে তোমার আইডিয়া না থাকে, বা তোমার প্রশিক্ষণ না থাকে, হ্যাঁ, শিক্ষা হচ্ছে তোমার একটা নলেজ, একাডেমিক নলেজ বলতে পারো, আর প্রশিক্ষণ হচ্ছে তোমার একদম প্র্যাকটিক্যাল নলেজ। সেই দুটো জিনিস যদি তোমার না থাকে, তাহলে কিন্তু তুমি কি করতে পারবে না, যে তুমি আত্মকর্মসংস্থান করাটা তোমার জন্য, বা আত্মকর্মসংস্থানে হওয়াটা তোমার জন্য অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়াবে। আমরা কি বুঝতে পারছি? ওকে, এবার আসো 3 অবস্থা, যে উদ্দীপককে অনুসারে পি কিউ বি বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করো। পি কিউ আর বিন্দুতে অসামঞ্জস্য বের করবো। এটা খুবই সহজ, চলো আমরা করি। এই 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 প্রশ্নটা আমরা সলভ করি। হ্যাঁ, তাহলে আমাদের অসামঞ্জস্যের পরিমাণ বের করতে হবে। তো 3 নাম্বার প্রশ্ন, আমাদেরকে প্রথমে এই চিত্রের মধ্যে দেখো, আমরা প্রথমে লিখবো পি বিন্দুতে। হ্যাঁ, আমরা লিখবো এই 3টা বিন্দুতে বের করতে হবে। আমরা লিখবো পি বিন্দুতে। পি, আমরা ফার্স্টে লিখবো পি বিন্দুতে। পি বিন্দুতে কি হয়েছে? অসামঞ্জস্য, এটাকে আমরা এভাবে লিখি, অসামঞ্জস্য। অসামঞ্জস্য, অসামঞ্জস্য, জাস্ট এভাবে লিখি। এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, ম্যাল অ্যাডজাস্টমেন্ট। বুঝছো? সূত্র হচ্ছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট সমান ও মাইনাস, সরি, এ মাইনাস ও, এ মাইনাস ও ডিভাইড বাই ও। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমি একটু বলে দিই, এখানে এ মান হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন বা প্রকৃত জনসংখ্যা, প্রকৃত জনসংখ্যা, আর ও মান হচ্ছে কাম্য জনসংখ্যা, কাম্য জনসংখ্যা, বা এটাকে আমরা বলি অপটিমাম পপুলেশন। তাহলে এ মান হচ্ছে প্রকৃত জনসংখ্যা, আর ও মান হচ্ছে কি? কাম্য জনসংখ্যা। তো আমরা এখানে এভাবে লিখবো, অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে, আমি যদি বলি এই পি বিন্দুতে, এই পি বিন্দুতে অ্যাকচুয়াল পপুলেশন তুমি এখান থেকে নিচের দিকে আসলে পাবা, এই যে জনসংখ্যা, সেটা হচ্ছে 7 কোটি, তাই না? তাহলে এখানে তুমি মানটা একটু বসে দাও। তাহলে এর মান হচ্ছে আমাদের, এর মান কত? এর মান হচ্ছে আমাদের 7, কেমন? এবং ও ও মান হচ্ছে অপটিমাম পপুলেশন। বলো এখানে আমাদের এই চিত্রের জন্য অপটিমাম পপুলেশন কত? উত্তর হচ্ছে, যেখানে তুমি দেখবা, যেখানে তুমি দেখবা যে মাথা পিছু আয়টা সবচেয়ে বেশি, এই যে অবস্থায় মাথা পিছু আয় সবচেয়ে বেশি, সেখানে যত পরিমাণ জনসংখ্যা, সেটাকে বলা হয় অপটিমাম পপুলেশন। মানে 14 এখানে অপটিমাম পপুলেশন। হ্যাঁ, মানে একটা দেশে কাম্য জনসংখ্যা হচ্ছে 14, ঠিক আছে? এই দেশে কাম্য জনসংখ্যা কি? 14। তাহলে আমরা মানটা বসিয়ে দিই। তাহলে অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে 7, অপটিমাম পপুলেশন হচ্ছে 14 ডিভাইডেড বাই 14। তাহলে আনসার দাঁড়াবে হচ্ছে 7 থেকে 14 বিয়োগ করে দাও। তাহলে 7 থেকে যদি 14 বিয়োগ করে দিই, আমাদের আনসার হয় -7, এবং 14 দিয়ে ভাগ করব। তো -7 কে 14 দিয়ে ভাগ করলে উত্তর কত হয়? -0.5 মনে হয়, তাই না? উত্তর মনে হয় -0.5। তাহলে 7 ডিভাইডেড বাই, হ্যাঁ, -0.5 হবে, -0.5 হবে। ওকে, মানে এখানে আমাদের আচ্ছা, এই পাশে লিখি, আমি একটু নিচে লিখি। তাহলে আমরা লিখবো -0.7, 0.5। ওকে, শোনো, যখন তুমি এখানে মাইনাস দেখবা যে এম এর মানটা ঋণাত্মক বের হইছে, এম এর মানটা যদি ঋণাত্মক বের হয়, এটাকে বলবা যে এম এর মান ঋণাত্মক, মানে হচ্ছে এখানে নিম্ন জনসংখ্যা আছে, নিম্ন জনসংখ্যা। অর্থাৎ আমাদের পি বিন্দুতে, এই যে পি বিন্দু, এই পি বিন্দুতে আমাদের জনসংখ্যা কম আছে কাম্যের তুলনায়, এটা বলবো। ঠিক আছে, এবার আসলে 2 নম্বরটা বলি। 2 নম্বরটা আমরা করতে পারবো। এরপরে বিন্দু হচ্ছে আমাদের কিউ বিন্দুতে। হ্যাঁ, আমরা সেম প্রসেস এখানে ফলো করব। কিউ বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ সব ঠিকঠাক থাকবে, জাস্ট মানগুলো এখানে আমি সবটা লিখে দিই, শুধু মানগুলো আমরা কি করে দিব? চেঞ্জ করে দিব। হ্যাঁ, আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এই যে
কিউ বিন্দুতে, এই যে কি বিন্দু বলো, কিউ বিন্দুতে আমাদের জনসংখ্যা কত হবে? কিউ বিন্দুতে আমাদের জনসংখ্যা হচ্ছে, অ্যাকচুয়াল জনসংখ্যা হচ্ছে 14, এখান থেকে নিচের দিকে আসলে পাবা অ্যাকচুয়াল জনসংখ্যা হচ্ছে 14, অ্যাকচুয়াল জনসংখ্যা কত হবে? 14 হবে। আর আমি যদি বলি এই যে আমাদের চিত্রে অপটিমাম পপুলেশন কত, তাও কি সেম, কিউ বিন্দুতে অ্যাকচুয়াল যত, আমাদের এই পুরো চিত্রের জন্য অপটিমাম পপুলেশন অলওয়েজ কত? 14। অপটিমাম পপুলেশন কত হবে? 14 হবে। এবার যদি আমরা মানটা বসা দিই, অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে 14 এবং অপটিমাম পপুলেশন হচ্ছে এখান থেকে আমরা 14, অপটিমাম পপুলেশন 14 বিয়োগ দিয়ে দিব এবং 14 দিয়ে ভাগ করব, তাহলে आंसर হবে 14 থেকে 14 বিয়োগ করলে হবে 0 এবং 14 দিয়ে ভাগ ভাগ করব, তাহলে आंसर হবে 14, তাহলে आंसर হবে 0। দেখো 0 কে 14 দিয়ে ভাগ করলে आंसर কত হবে? 0 হবে। 0 কে 14 দিয়ে ভাগ করলে आंसर কত হবে? 0 হবে। তাহলে আমরা বলতে পারি যে অসামঞ্জস্যের পরিমাণ m সমান, আমরা এখানে বলতে পারি যে অসামঞ্জস্যের পরিমাণ 0। তো যখন তুমি দেখবো অসামঞ্জস্য 0 আসছে, তার মানে সেটাকে আমরা বলবো সেখানে আমাদের জনসংখ্যা কি আছে? কাম্য জনসংখ্যা। সেখানে কি আছে বলো? কাম্য জনসংখ্যা আছে। জনসংখ্যা সেখানে কি আছে? কাম্য আছে। ওকে, এবার আসো, তাহলে আমরা বলবো কাম্য জনসংখ্যা আছে কিউ বিন্দুতে। এবার যদি আর বিন্দুটা করি, আর বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ, তাহলে অ্যাকচুয়াল পপুলেশন অপটিমাম পপুলেশন আমরা বের করব। অ্যাকচুয়াল হচ্ছে 8 থেকে নিচের দিকে আসলে অ্যাকচুয়াল পাবা, সেটা হচ্ছে 21, আর অপটিমাম এই চিত্রের জন্য অলওয়েজ কত? 14, 14 লিখে দিলাম অপটিমাম। তাহলে আমরা মানটুকুলো বসাতে চলো। তাহলে আমরা বলতে পারি এ এম বিন্দুতে অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে 21 এবং অপটিমাম পপুলেশন হচ্ছে কত? 14, 14 দিয়ে ভাগ করব, তাহলে आंसर দাঁড়াবে পরে হচ্ছে 21 থেকে 14 বিয়োগ করে দিলে आंसर হবে 7। হ্যাঁ, 14 দিয়ে ভাগ করব, উত্তর হবে 0.5। শোনো 0.5 কিন্তু ধনাত্মক সংখ্যা, যখন তুমি এম এর মাত্রা ধনাত্মক দেখবা তার মানে সেটাকে আমরা বলবো অধিক জনসংখ্যার দেশ। অধিক মানে সেখানে কি আছে? জনসংখ্যা কি আর বিন্দুতে কি আছে? অধিক জনসংখ্যা রয়েছে। কেমন? তাহলে আমরা বলতে পারি আর বিন্দুতে কি আছে? জনসংখ্যা অধিক আছে, বেশি আছে। আমরা কি বুঝছি? সবাই একটু বলো তো বুঝতে পারছো কিনা? সবাই একটু বলো তো বুঝতে পারছো কিনা? তাহলে গেল 3 নাম্বারটা গেল। 4 নাম্বার আসো, বলছো উদ্দীপকে n বিন্দুতে কাম্য জনসংখ্যা হতে পারে কিনা ব্যাখ্যা করো। n বিন্দু কোথায়? এখানে। বলছে n বিন্দুতে কাম্য জনসংখ্যা হইতে পারে কিনা। উত্তর হচ্ছে n বিন্দুতে আমাদের এখানে এই চিত্রের জন্য কাম্য জনসংখ্যা হচ্ছে 14, কিন্তু n বিন্দু কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে আমাদের জনসংখ্যা হয়ে যাচ্ছে কত? 21। তো এটা হইতে পারে কিনা, উত্তর হচ্ছে এই চিত্রের প্রেক্ষিতে এখন তো না, এখন তো এটা কাম্য জনসংখ্যা না। কিন্তু যদি আমরা একটা কথা বলি যে কাম্য জনসংখ্যার যে বিধির ব্যতিক্রম বা বলতে পারেন কাম্য জনসংখ্যার যে সমালোচনা, সেটা যদি আমি বিবেচনা করি সেক্ষেত্রে বলা হচ্ছে যে কাম্য জনসংখ্যাটা আসলে একটা চলমান বিন্দু হইতে পারে, যে কাম্য জনসংখ্যাটা যেখানে আছে সেখান থেকে পরবর্তীতে চেঞ্জ বা বৃদ্ধি হইতে পারে যদি প্রযুক্তির উন্নয়ন বা বলতে পারো যে সে দেশের উন্নয়ন যদি হয় সেক্ষেত্রে। তবে আপাত দৃষ্টিতে আমরা বলবো যে না, n বিন্দুতে আমাদের কাম্য জনসংখ্যা হইতে পারে না এই চিত্রের প্রেক্ষিতে। কিন্তু যদি আমরা এটার সমালোচনাগুলো যদি বলি, বিধির সমালোচনা অনুযায়ী যদি বলি, সেক্ষেত্রে হয়তো একটা সময় এখন 14 আছে, পরে হয়তো 21 কি হতে পারে? কাম্য জনসংখ্যা হতেও পারে। এভাবে তুমি কি বলে যে ডিপ্লোম্যাটিক আনসার দিবা, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, শেষ। এবার আসো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। সো পরবর্তী কোশ্চেনটা সবাই একটু দেখো। তো এই কোশ্চেনের মধ্যে আমাদের কি বলা হয়েছে? এই কোশ্চেনের মধ্যে আমাদের বলা হয়েছে, তোমরা কি আছো আমার সাথে? তোমরা কি ক্লাস শেয়ার করছো? একটু সবাই শেয়ার করে দিতে ক্লাসটা, যারা আছো সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও। দেখো বলছে, একটা বলছে প্রাকৃতিক নিরোধ বলতে কি বোঝায়? মূলত একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পর সে দেশের যুদ্ধ বিগ্রহ, অপুষ্টি,
হ্যাঁ, তারপর হচ্ছে মহামারী, এই সবগুলো কারণে যদি এইসব কারণে যদি জনসংখ্যা কমে যায়, এক্সিস্টেন্ট জনসংখ্যা যদি কমে যায়, সেটাকে আমরা মূলত বলে থাকি প্রাকৃতিক নিরোধ। ঠিক আছে, এটা বলবা। 2 নম্বর হচ্ছে জনসংখ্যার নিয়ন্ত্রণে নারী শিক্ষা অগ্রগতি ভূমিকা পালন করে। হ্যাঁ, নারীরা যদি শিক্ষিত হয় তারা সচেতন হবে জন্মনিরোধ সম্পর্কে। হ্যাঁ, তারপর হচ্ছে গর্ভধারণ সম্পর্কে তারা সচেতন হবে। তো হলে সেক্ষেত্রে দেখা যাবে যে জনসংখ্যা কি থাকবে, কন্ট্রোলে থাকবে, বা বলতে পারো জনসংখ্যা কাম্য পরিমাণে থাকবে। আমরা কি বলছি? আচ্ছা, এরপর আসো, তাহলে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে নারী শিক্ষার অগ্রগতি ভূমিকা পালন করে, এটা বলবো। 3 নম্বর বলছে, আচ্ছা আগে প্রশ্নটা একটু পড়ে ফেলি। বলছে জ্যাক দেশে 2023 সালে 18 লক্ষ জীবদেশে জন্ম লাভ করে এবং 9,70,000 লোক মৃত্যুবরণ করে। ঠিক আছে, ওই দেশের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা ছিল 16 কোটি। জ্যাক দেশের জনসংখ্যার, হ্যাঁ, দূরদৃষ্টি সম্পন্ন, কঠোর পরিশ্রমী, আত্মনিবেদন এবং ধৈর্যশীল। ওকে, বলছে এখানে উদ্দীপকের তথ্যসমূহ থেকে জ্যাক দেশের 2023 সালে জন্মহার নির্ণয় করো, মানে স্থূল জন্মহার বের করতে হবে আর কি। তা আমরা স্থূল জন্মহার বের করার সূত্র খুবই সহজ, এটা তো একদম সহজ ম্যাথ, তাই না? তা আমরা লিখবো স্থূল জন্মহার, বা শুধু জন্মহার লিখলে হবে, জন্মহার। তো জন্মহারটা আমরা কেমন লিখি? জন্মহারটা মানে হচ্ছে সামেশন বি ডিভাইডেড বাই সামেশন পি ইনটু কত হবে, 1000 হবে। সাধারণত প্রতি 1000 জনের জন্মহার বের করতে হয়। তো এখানে সামেশন বি জন্মগ্রহণ করছে কত লক্ষ, 28 লক্ষ। 28 লক্ষ শিশু জন্মগ্রহণ করছে, বুঝছো? এবং ওই সময়ে জনসংখ্যা ছিল 16 কোটি। 16 কোটি জনসংখ্যা ছিল। তাহলে এটাকে ভাগ করে দিতে হবে, 28 লক্ষ 16 কোটি দিয়ে ভাগ করে 1000 দিয়ে কি করে দিবা, গুণ করে দিবা। ঠিক আছে, 1000 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে আনসার বের হয়ে যাবে। তাহলে 28 লক্ষকে 16 কোটি দিয়ে ভাগ করো, 28 লক্ষকে 16 কোটি দিয়ে ভাগ করো, 28 লক্ষ ডিভাইডেড বাই 16 কোটি, ইন্টু 1000, আনসার হবে 17.5 জন। অর্থাৎ প্রতি 1000 জনে 17.5 জন শিশু কি করছে, জন্মগ্রহণ করছে। প্রতি 1000 জনে 17.5 জন শিশু কি করছে, জন্মগ্রহণ করছে। আমরা কি বুঝছি? আচ্ছা, তাহলে এটা গেল, এটা হচ্ছে স্থূল জন্মহার বের করছে। জানা বলছে জেড দেশের জনসংখ্যায় কর্ম কর্মসংস্থানে যুক্ত হতে উদ্দীপকে বর্ণিত গুণাবলী কি পর্যাপ্ত বলে তুমি মনে করো? মানে জেড দেশের জনসংখ্যাকে সকর্মসংস্থান, সকর্মসংস্থান মানে হচ্ছে আত্মকর্মসংস্থান আর কি, সেটাতে যুক্ত হতে হলে এগুলো দরকার কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, দূরদৃষ্টি সম্পন্ন হইতে হবে, কঠোর পরিশ্রম হইতে হবে, আত্মনিবেদন হইতে হবে, ধৈর্যশীল হইতে হবে, এটা তো কম্পালসারি। এগুলো ছাড়া আরো অনেকগুলো গুণাবলী আছে। হ্যাঁ, তোমাদের কি লেগে থাকার একটা মন মানসিকতা থাকতে হবে, তারপর প্রয়োজনে শরীর সাহায্য খুঁজে নিতে হবে। ওকে, তারপর হচ্ছে তোমার সৃজনশীলতার প্রকাশ থাকতে হবে, ভালো লাগা কাজ করতে হবে, যে কাজটা করতেছে সেটাকে, তখনই আসলে সম্ভব। তাহলে আত্মকর্মসংস্থান হওয়ার জন্য এই গুণাবলী তো প্রয়োজনেই, পাশাপাশি আরো বেশি বা আরো গুণাবলী প্রয়োজন আছে, এই কথাটা আমরা বলবো। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 17.5 জন হবে, 1000 দিয়ে গুণ করবা সাথে, কেমন? আচ্ছা, গেল এটা। এবার আমরা চলে আসি আমাদের, এটা মনে হয় আচ্ছা এরপর আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ, এবার আরেকটা কোশ্চেন আছে, আগে এটা করে ফেলি চলো, তারপর আরেকটা কোশ্চেন আছে, ওটা শেষ করে আমাদের ক্লাস শেষ করবো আমরা। তো দেখো, এখানে একটা কথা বলছেন, সেই কথাটা কি বলছে, জ্যামিতিক হার কি? মূলত যখন একটা দেশের জনসংখ্যা আমরা বলি জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, 25 বছর অন্তর ডাবল হয়। জ্যামিতিক হার মানে বোঝায় আগে যত ছিল পরবর্তীতে তার ডাবল হয়ে বৃদ্ধি পাবে, অর্থাৎ 1 ডাবল 2, 2 ডাবল 3, 3 ডাবল সরি 2 ডাবল 4, 4 ডাবল 8, 8 ডাবল 16, 16 ডাবল 32, 32 ডাবল কত 64, এভাবে করে বৃদ্ধি পাবে। এটাকে বলা হয় জ্যামিতিক হার বৃদ্ধি। কি হার বৃদ্ধি? জ্যামিতিক হার কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। কি আমাদের
জনসংখ্যা আসলে জ্যামিতিক হার বৃদ্ধি বা প্রতি বছর অন্তর, এটা হচ্ছে ম্যালথস জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী আর কি। তো জ্যামিতিক হার বৃদ্ধি বলতে এটাকে বোঝায়। দুই নম্বর বলছে প্রশিক্ষণ কিভাবে মানব সম্পদ উন্নয়নে সহায়তা করে। অবশ্যই তুমি যদি প্রশিক্ষণ প্রাপ্ত হও তাহলে তুমি আসলে মানব সম্পদ উন্নয়ন করবে। মানব সম্পদ উন্নয়ন মানে কি? মানব সম্পদ উন্নয়ন তখনই হবে যখন আমরা দেখব মানব সম্পদ উন্নয়নের সুযোগ আছে তিনটা। একটা হচ্ছে আয়ুষ্কাল, তারপর হচ্ছে তোমার বলতে পারো যে আয়ুষ্কাল বৃদ্ধি পাবে, দুই নম্বর হচ্ছে তাদের শিক্ষিতের হার বাড়বে, তিন নম্বর হচ্ছে জীবনযাত্রার মান হবে। তো আয়ুষ্কাল কখন বাড়বে? হ্যাঁ, শিক্ষিতের হার কখন বাড়বে? যখন তার আগে সুস্বাস্থ্যবান হবে, প্রশিক্ষণ প্রাপ্ত হবে, তখন ঠিক আছে, তখন আয়ুষ্কাল মানুষের বৃদ্ধি পায়। তো এটাই আমরা বলবো। তিন নম্বর হচ্ছে উদ্দীপকের জনসংখ্যার বর্ণিত তথ্যটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এখানে কি তথ্য বলছে? এখানে জনসংখ্যা বলছে এক দেশের জনসংখ্যা বিভিন্ন স্তরে মাথাপিছু আয়ের একটি তালিকা নিচে দেওয়া হলো। এই তালিকায় জনসংখ্যার তৃতীয় পর্যায়ে উক্ত দেশের জনগণের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র প্রভৃতির সুযোগ হ্রাস পায়। মানে এখানে তৃতীয় স্তরে 1 2 3 এই স্তরে কি হচ্ছে? হ্রাস পাইছে, তাদের জনসংখ্যার অনেক কিছু সুবিধা হ্রাস পাচ্ছে আর কি, এটা বলছে। তো এখানে জনসংখ্যা বলছে 2 কোটি থেকে 4 কোটি, 4 থেকে কত কোটি? 6 কোটি। আর মাথাপিছু আয় বলছে কত? এটা হচ্ছে 1200, তারপর 1800, তারপর 1000। হচ্ছে উদ্দীপকে জনসংখ্যা বর্ণিত তথ্যটিকে চিত্রের সাহায্যে করে উপস্থাপন করো। এখানে একটু ভুল করছে যদিও, হ্যাঁ, এখানে একটু মানে ঝামেলা হয়ে গেছে যে জনসংখ্যাটা 2 এর পরে 4 হয়েছে, 4 এর পরে এখানে 8 হওয়ার কথা ছিল এই জায়গায়। এটা হলে ভালো হইতো। কেন ভালো হইতো জানো? কারণ হচ্ছে ওই যে আমাদের কাম্য ম্যালথাস জনসংখ্যা তো সেটার সাথে মিল পাওয়া যাইতো। যাই হোক, এখন যদি 8 থাকে তাহলে তো ভালো হইতো। যেহেতু 6 আছে আমরা 6 দিয়ে করে ফেলবো। উদ্দীপকের জনসংখ্যা বর্ণিত তথ্যটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। আমরা এই জনসংখ্যা এবং মাথাপিছু আয় কি হচ্ছে, এটা কেমন চিত্র রাখবো? 1200, 1800, 10,000, সরি 1200, 1800, 1000। মাথাপিছু আয় কমে গেছে আর কি, বুঝছো? প্রথমে 1200 ছিল, তারপর 1800, তারপর 1000 হয়েছে। এটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যালথাসের জনসংখ্যা, কাম্য জনসংখ্যা তথ্যের মতো হয়েছে এটা। আর এখানে জনসংখ্যা হচ্ছে 2 4 6। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি ভুল বলছি। এটা ম্যালথাস জনসংখ্যা তথ্য হবে না, এটা কাম্য জনসংখ্যা তথ্যের উপস্থাপন হয়েছে। কেন আমি বলি? কারণ এখানে মাথাপিছু আয় জনসংখ্যা দিছে, তাই আমি মনে করছিলাম মাথাপিছু আয় জনসংখ্যার কি দিছে, তোমার খাদ্য উৎপাদন দিছে, খাদ্য উৎপাদন এখানে মাথাপিছু আয় দিছে। তাহলে উত্তর হবে এরকম। আমরা যদি 3 নাম্বারটা উত্তর করি তাহলে সেটা যে চিত্র আঁকে, চিত্রটা হবে এরকম। এখানে হবে জনসংখ্যা, তাহলে ভুল লাইন, ঠিক আছে, এটা ঠিক আছে, জনসংখ্যা, ঠিক আছে। তো জনসংখ্যা আছে 2 4 6, তাহলে এখানে হবে জনসংখ্যা 2 কোটি 4 কোটি 6 কোটি, 2 কোটি 4 কোটি 6 কোটি। আর এখানে মাথা পিছু আয় দিব, মাথা পিছু আয়, বুঝছো? মাথা পিছু আয়। তো দেখো জনসংখ্যা যখন 2 কোটি, মাথা পিছু আয় তখন $1200। 2 কোটি অবস্থায় মনে করো যে আমি এখানে একটা ডলার ধরি, 600 করে ধরি, 6 12, হ্যাঁ, তাহলে এখানে 600, তারপর হচ্ছে আচ্ছা এখানে আমি $600 ধরলাম, তারপর এখানে $1200 ধরলাম, এখানে $1800 ধরলাম, 318, $1800। তো শোনো কেমনে করবো। প্রথমে 2 কোটির সাথে $1200, এই 2 এর সাথে হবে 1200, প্রথমে তো হবে এখানে, তারপর হবে 4 কোটির সাথে 1800, এই 4 কোটির সাথে হবে 1800, 1800 মানে হচ্ছে এই বরাবর। তারপরে 6 কোটির সাথে হবে 1000, এই 6 এর সাথে হবে 1000, 1000 মানে হচ্ছে এবার একটু সমান হয়েছে, এই জায়গায় হবে। তো বিন্দুগুলো যোগ করে দিলে এরকম একটা চিত্র আমরা পাবো। এটাই হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যার চিত্র। তাহলে কোন তথ্যের সাথে আমরা ইয়া পাই? তবে কাম্য জনসংখ্যার তথ্যের সাথে আমরা কি পাই? এই তথ্যটা আমরা মিল পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা যখন 2 কোটি, যখন মাথাপিছু আয় কম, জনসংখ্যা যখন 4 কোটি, মাথাপিছু আয় বেড়ে 1800 হয়েছে, জনসংখ্যা যখন আবার 6 কোটি হয়েছে, মাথাপিছু আয়টা আবার কমে গেছে, তাই না? তার মানে এখানে কাম্য জনসংখ্যা হচ্ছে কত কোটি? 4 কোটি বলতে পারো এই চিত্রের সাহায্যে। হ্যাঁ, তাহলে কোন তথ্য প্রভাবে কাম্য জনসংখ্যা তথ্যকে প্রদর্শিত করছে? জানা বলছে উদ্দীপকে উল্লেখিত তালিকায় জনসংখ্যা প্রথম এবং তৃতীয় পর্যায়ে জনসংখ্যা কাম্য পর্যায়ে উন্নীত করতে তোমার সুপারিশকৃত কর্মসূচি সমূহ কি কি হতে পারে ব্যাখ্যা করো। বলছে এখানে যদি প্রথম এবং তৃতীয় পর্যায়ে জনসংখ্যার কাম্য পর্যায়ে উন্নতি করতে হয় তাহলে কি করতে হবে? উত্তর হচ্ছে এই জায়গায় যে হয়েছে এটা হচ্ছে কম জনসংখ্যা। যদি কম জনসংখ্যা থাকে একটা দেশে, তখন সেই জনসংখ্যা যদি আমরা মানে কি করতে পারি, দখল করতে পারি, তাও হয়। আবার জনসংখ্যা যদি অধিক হয় সেক্ষেত্রে যদি তাদেরকে আমরা কি করতে পারি, যে সেই অধিক জনসংখ্যাটা যদি আমাদের জন্য মানে মূলত অধিক জনসংখ্যা হলে সেটা আমাদের জন্য বার্ডেন হয়।
কিন্তু ওটাকে যদি আমরা আমাদের জন্য অ্যাসেট বানাতে পারি, মানে যেটাকে আমরা বলি মানব সম্পদ উন্নয়ন করতে পারি, তাহলে কিন্তু আমাদের কি হতে পারে যে কোনো প্রবলেম সৃষ্টি হবে না, বা বলতে পারো যে আমরা মাথাপিছু একটা বেশি পাবো যদি আমরা তাদেরকে দক্ষ, হ্যাঁ, দক্ষ বা মানব সম্পদ উন্নয়ন করতে পারি। এই কথাটা বুঝাই বলতে পারলে হবে। মানে মানব সম্পদ উন্নয়ন করতে পারলে 2 কোটি এবং 6 কোটি অবস্থায়, তাহলে আমাদের মাথাপিছু আয়টা মেনটেন থাকবে, বা বলতে পারো মাথাপিছু আয়টা বাড়ার সম্ভাবনা আছে, এটা তুমি বলবা। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টারে, তা আমরা দেখি কি বলছে। প্রথম কোয়েশ্চেন বলছে যে কাম্য জনসংখ্যা কি? যেই পরিমাণ জনসংখ্যা হলে একটা দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ হয় এবং তার সংরক্ষণ সম্ভব হয়, তাকে আমরা বলি মূলত কাম্য জনসংখ্যা, এইটুকু বলবা। 2 নম্বর বলছে আত্মকর্মসংস্থান দরিদ্র বিমোচন দূরীকরণে সহায়ক। অবশ্যই আত্মকর্মসংস্থান, দেখো আমরা সবাই চাকরির পিছনে ঘুরতেছি, তো চাকরির পিছনে করে দেখা যায় যে যে চাকরি পাচ্ছে সে নিজেই উন্নতি করতেছে, কিন্তু আর 5 জন মানুষের কোনো উন্নতি হয় না। কিন্তু মূলত আত্মকর্মসংস্থান হতে পারলে তুমি তোমার সাথে আরো 10 জন মানুষের অর্থনৈতিক উন্নতি করতে পারবা। আরো 10 জন মানুষ তোমার কাছ থেকে কি হবে, তোমার কাছ থেকে সে উপকৃত হবে, বা বলতে পারো আর 10 জন মানুষের তোমার একটা ইনকামের সোর্স হবে। হ্যাঁ, সেজন্য আত্মকর্মসংস্থান দরিদ্র বিমোচনে সহায়ক, এটা বলবা। 3 বলছে উদ্দীপকের আলোকে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ব্যাখ্যা করো। আমরা একটু দেখি তো, পুরো দেখি তো কি বলছে। বলছে ডি দেশে সম্পদের তুলনায় অধিক জনসংখ্যা এবং উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার দেশটির উন্নয়নকে ব্যাহত করছে। তার মানে ডি দেশে সম্পদের তুলনায় অধিক জনসংখ্যা, বেশি জনসংখ্যা, তাই তাদের এই জনসংখ্যা বৃদ্ধির হার দেশটির উন্নয়নকে ব্যাহত করছে। এর ফলে শিশুরা অপুষ্টিতে ভুগছে, খাদ্য, বাসস্থান এবং ভূমির উপর ভীষণ চাপ পড়ছে, ফলে মানব সম্পদ উন্নয়ন বিঘ্ন হচ্ছে। বুঝছো, উদ্দীপকের আলোকে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ব্যাখ্যা। তাহলে জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হয়, অনেক ধরনের প্রভাব, অনেক ধরনের আমাদের সমস্যা, খাদ্য, শিক্ষা, বাসস্থান, হ্যাঁ, সবকিছু একটু গোছায় বলবো আর কি। ওকে, এরপর আসো লাস্টে উদ্দীপকে চিহ্নিত সমস্যা সমাধানের উপায় কি? তাহলে এখানে সমস্যা হচ্ছে খাদ্য, বাসস্থান, ভূমি, এগুলো সমস্যা। সমাধানের উপায় হচ্ছে আমাদেরকে জনসম্পদের রূপান্তর করতে হবে, আর জনসংখ্যা কন্ট্রোলের জন্য কাজ করতে হবে। ঠিক আছে, মানে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কাজ করতে হবে, পাশাপাশি ও জনসংখ্যা যদি বেড়ে যায়, এক্সিস্টেন্ট জনসংখ্যা যদি বেড়েই যায়, তাহলে তাদেরকে যাতে আমরা আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান বা মানব সম্পদ উন্নয়ন করতে পারি, সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে, তাহলে আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো। সো আমাদের ক্লাস এখানেই শেষ। আমরা একটু বলে দিই শেষে ক্লাসে, তোমাদের যে কোর্সগুলো চলমান আছে আমাদের এসএসসি 26-এর জন্য শুরু হচ্ছে র‍্যাপিড ব্যাচ, যে ব্যাচে এখনো ক্লাস শুরু হয় না, 1 তারিখে শুরু হবে। যারা এইখানে যারা যুক্ত আছো, হ্যাঁ, অলরেডি ভর্তি হয়েছে এমন কেউ আছো, র‍্যাপিড ব্যাচে ভর্তি হয়েছে এমন কেউ আছো, এটা আমাকে জানাও তো। আর যারা ভর্তি হও না, তোমরা কি চিন্তা করছো, কেন ভর্তি হচ্ছ না, এটা আমাকে বলো তো। রনি বলছে স্যার আপনি তো ব্যবসায়ী বিভাগের স্টুডেন্ট, 10 ধরে ইকোনমিক্স পড়াতে এই যে তোমাদেরকে পড়াতে শিখছি, বুঝছো। 2019 সাল থেকে পড়াচ্ছি, 19 সাল থেকে ইকোনমিক্স পড়াচ্ছি, তাহলে 19, 20, 21, 22, 23, 24, 25, 26 এখন চলতেছে, মানে 8 বছর যাবত ইকোনমিক্স পড়াচ্ছে, 8 বছর। বুঝতে পারছো তুমি? তাহলে পড়াতে শিখতেছি আর কি তোমাদেরকে। হ্যাঁ, শুরু থেকে ভালো পড়াইতাম। হ্যাঁ, আমার ইকোনমিক্স সাবজেক্ট অনেক পছন্দের সাবজেক্ট ছিল। তোমরা কেন ভর্তি হচ্ছ না? একজন বলছে স্যার টাকা নাই। এই সময় যাদের টাকা নাই, বেশি সমস্যা আছে, তারা আমাকে মেসেজ দিও হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, অথবা হচ্ছে আচ্ছা হ্যাঁ হোয়াটসঅ্যাপ মেসেজ দিও। যাদের বেশি সমস্যা, হ্যাঁ, তোমাদের ডিসকাউন্ট করে দেবো, সমস্যা নেই। তোমাদের পড়তে তো হবে, কেমন, তো তোমাদের আরো কিছু ডিসকাউন্ট করে দেবো, যাও। যাদের বেশি সমস্যা এই নাম্বারে যোগাযোগ করবে, 01828053148, ঠিক আছে, দেখা যাচ্ছে লেখা। যাদের বেশি সমস্যা এই নাম্বারে যোগাযোগ করবে, 01828053148, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে। যাদের বেশি প্রবলেম যাদের টাকা পয়সা, আর যাদের 1500 টাকা বেশি না, 1500 টাকা একদম কম, 1500 টাকা তো একটা একদিন তো ভালো করে বন্ধুদের নিয়ে নাস্তা করতে চলে যায়, ঠিক আছে, কত 1500 টাকা আসবে যাবে। ফ্রিতে করার কোনো সুযোগ নাই নাফিস, ফ্রিতে কেমনে করবে? স্যাররা কি তোমাকে ফ্রিতে পড়াতে পারবে? স্যারদের বাচ্চা কাচ্চা নাই, স্যারদের খরচ নাই, না তোমাকে বোঝা গেছে। তা আমরা হচ্ছে, হ্যাঁ, আমরা হচ্ছে তোমাদেরকে, যাদের বেশি প্রবলেম তাদের হয়তো ডিসকাউন্ট করে দিতে পারবো। তো যাদের প্রবলেম নাই তারা সবাই ভর্তি হয়ে যাও, ঠিক আছে। অলরেডি ভর্তি হয়েছে কে কে আমাকে কিছু জানাও তো। এই যে একজন অলরেডি বলেছে জি ভর্তি হয়ে যাচ্ছি, ওকে, টাকা নাই, জি পারবো। আচ্ছা, কারা কারা এখনো ভর্তি হওয়া নাই, কারা কারা?
আচ্ছা, আপনার মধ্যে স্টুডেন্ট হইতে পারলে অনেক ভালো হইতো। নীরব ইনশাআল্লাহ হইতে পারবে, আমার সাথে থাকো। আমার মধ্যে স্টুডেন্ট হইতে, আমার চেয়ে ভালো স্টুডেন্ট হইতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যাদের যাদের প্রবলেম আছে সব বিষয়ে আমি বলবো এই ব্যাচটা তোমার জন্য রিভিশনের জন্য বেস্ট একটা ব্যাচ হবে। তো যারা ভর্তি হওয়া নেই দ্রুত পড়ালেখা পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও। কেমন? কোর্স ফি মাত্র 1499 টাকা, এটা কিন্তু নামমাত্র একটা ফি। এই চেয়ে কম ফিতে আমি বাংলাদেশে আর কোথাও কোনো কোর্স আছে কিনা আমি জানি না। এবং এত এক্সপিরিয়েন্স টিচার আমাদের মধ্যে, এই যে 8 বছর যাবত পড়াচ্ছি ইকোনমিক্স, এত এক্সপিরিয়েন্স টিচার তোমাকে ক্লাস নেবে কিনা আমি সেটা জানি না। ঠিক আছে? নাই, এটা পাবে না তুমি কোথাও। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে কি করব যে আমাদের পরবর্তী চ্যাপ্টার গুলো আগামীকালকে আমাদের সন্ধ্যা 7টা আবার ক্লাস হবে। সবাই তখন বলতে ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাই ভর্তি হয়ে যাবে। কেমন? যে যেভাবে পারো এই কোর্সে ভর্তি হয়ে যাও, আমি আবার বলতেছি যে যেভাবে পারো ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।